আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 6 মাসের জেল ছিল, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল, তিনি কি নৈতিক কারণে সরকার প্রধান হতে পারে? তার বিরুদ্ধে খুব প্রাথমিক অবস্থা তার ওনার যে কোর্টে মামলা ছিল তার উপরে আরো 3টা কোর্ট আছে ভাই। এরকম মামলা আমার আপনার বিরুদ্ধেও এখন একসাথে থাকতে পারে। আজাদ সাহেব মামলা দিয়ে দিলে আপনার নামে মামলা হয়ে যাবে। না শেষ করি, সেই কেসগুলোতে উনি নড়েন নাই, সেই কেসগুলো এক্সিকিউটিভ অর্ডারে খালাস করে দিয়েছে। আপনি সরকার আপনি সরকার আমি সরকার আমি চালাকি করি। আমি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ওই অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের ওত অনুষ্ঠানে ছিলাম, সেখানে তো ওত নিয়েছে এই চুপ্পু সাহেবের কাছে যে সংবিধান সমুন্নত রাখার সংবিধান সম্মত রাখার জন্য ওত নিয়েছে, সেই সংবিধান সংস্কার করে কিভাবে এদের কি কথা বলেন? আমি ওত নিয়েছি, আমি এই ঘর ঠিক রাখবো, আমি ঘর রং করতে পারবো না, জানালা একটা লাগাইতে পারবো না? না না না, আপনি মালিক হলে পারবেন, আপনি পারবেন না, এটা নির্বাচিত আমি তো জনগণের রিপ্রেজেন্টেশন করতেছি। জনগণের রিপ্রেজেন্টেশন এটা আপনি বলতে পারেন, কিন্তু আমি কথা হচ্ছে এইরকম একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকার ক্ষমতা আসলো, আপনি তার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট করবেন না? বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে রিপ্রেজেন্টেশনের বাইরে একদিনও কেউ থাকতে পারে না রে ভাই। তারা তো আপনি শোনেন, আমার চাইতে আইনের জ্ঞান আপনার কাছে বেশি আছে। সেই 100 অনুচ্ছেদ অনুযায়ী মতামতটা কে দিল? উনারাই দিছে। উনারা ওখানে তো বন্দিও ছিলেন না, নড়াচড়াও করতে পারেন না, এরকম না। আমি 5 আগস্ট ওখানে গেছি, 6 আগস্ট সকালবেলা গিয়ে হাইকোর্টে সাইন করতে পারবো না? এটা কি যুক্তি? না করবেন, উনি তো নাই। কে বলছে? সে তো সেনানিবাসে ছিল, সেনানিবাস থেকে আসতে পারবো না, গাড়ি চলে না। আমি বলি জনাব ওবায়দুল হাসান শাহীন করে হবে না, আপনি শোনেন। তারপরে হাসনাতের নেতৃত্বে হাইকোর্টে মোব ভায়োলেন্স হয়েছে, সব বিচারপতি ভাগায়। সেটা 9 আগস্টে কাহিনী, সেটা 9 আগস্টে কাহিনী। আমি আপনাকে বলি 9 আগস্টে কাহিনী। আমি আপনাকে বলি সেনানিবাস থেকে 6 আগস্ট সেনানিবাসন থেকে হাইকোর্টে যাইতে, কারণ সেই সময় রাস্তায় কারফিউর মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন ছিল, স্পেশাল গাড়িগুলির 35 থেকে 40 মিনিট লাগার কথা ম্যাক্সিমাম। সেটা সরকার কেন প্রেসিডেন্ট যে মতামত চেয়েছিল সেই ডকুমেন্ট কেন আপনার শো করে না? শো করছে, 2 হলো। আপনি দেখছেন কেমনে? আপনি দেখছেন না? আমার কাছে কপি আছে, কোন স্বাক্ষর থাকে না, স্বাক্ষর থাকে না, আমার কাছে আছে, কোন রায়ের মধ্যে থাকে। এটা অনুস্বাক্ষর দিয়ে ইনিশিয়াল দিয়ে যায়, অনুস্বাক্ষর না, রেজিস্টারের স্বাক্ষর করা। হ্যাঁ, তাই থাকে না, এটা রেজিস্টারের স্বাক্ষর করা যদি না থাকে রেজিস্টার জানালে তাই থাকে ভাই। ওটা এখন ওই রেজিস্টারে সাইন কিনা কে জানে? এখন তো আপনি সবাই, আমি আপনাকে বলি 6 তারিখে এই জিনিসটা 106 তারা দিছেন, তারপরে তারা 7 তারিখে কোর্ট করছেন, 8 তারিখে কোর্ট করছেন, 9 তারিখে কোর্ট করছেন, 10 তারিখে হাসানাত আব্দুল্লাহর অন্যায় দাবির মুখে তারা পদত্যাগ করছে, সেটাও আমি মানি। কিন্তু 10 তারিখ পর্যন্ত তারা কি আপনাকে একবারও বলছে 106 তে আমি সাইন করি নাই, প্রফেসর ইউনূসের এখানে আসা অবৈধ? একবারও বলছে? তাদের মুখে শুনছেন? তারা প্রকাশ্য কোর্টে প্রেসিডেন্ট শোনেন, আইন মন্ত্রণালয় থেকে এটা মুভ করছে, কে সাইন করছে জানি না। না এটা আমার কাছে চিফ জাস্টিস চেয়ারে তো বসছে, তো তারপরে ভাই 7, 8, 9 তারিখ তার চেয়ারে বসছে। তো প্রেসিডেন্ট কখনো বলছে যে আমি মতামত চেয়েছি? প্রেসিডেন্টের কাছে আপনি গেছেন? কে? আমার দেওয়া লাগবে না তো। প্রেসিডেন্ট তার বিপরীতে কি বলছে? প্রেসিডেন্ট তার বলে থেকে সরকার প্রধান রাষ্ট্রপ্রধান তো এটা প্রিভিলেজ কমিউনিকেশন, আপনি জানবেন না তো? এটা আমি তো ল অ্যাডভাইজারের কথা শুনেছি, প্রেসিডেন্ট 106 অনুচ্ছেদ অনুযায়ী মতামত চেয়েছে, সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে, এটা বৈধ। সুতরাং এটা সাংবিধানিক সরকার। অবশ্যই সাংবিধানিক সরকার হলে সংবিধান সমুন্নত রাখার ওত নিয়ে সংবিধান সংস্কার করে কিভাবে বলেন আপনি? সংবিধান সংস্কার করবে না যারা সংবিধান সংস্কার করছে এখন পর্যন্ত 17 না 18টা সংস্কার, মানে অ্যামেন্ডমেন্ট চলে, তখন সংস্কার করেন না? নির্বাচিত সংসদ করেছে। নির্বাচিত সংস্কার ছাড়া সংবিধান সংশোধন হয় নাই না, এটা বিপ্লবী সরকার করতেন। তাহলে কোনটা বিপ্লবী সরকার আর কোনটা কি সরকার? নির্বাচিত সংস্কার ছাড়া সংবিধান সংস্কার হয় নাই।
না না না, অন্তর্বর্তীকালীন সরকার কোথায় করছে? যত দেশে 1 বছরের বেশি সরকার অন্তর্বর্তীকালীন সরকার লিঙ্গার করছে, সেই সরকারই ভাই তর্কটা অনেক জায়গায় চলে যেতেছে, আমরা একটু জায়গায় আনি। আমার কাছে কিন্তু মনে হয় জনাব ইশাক সাহেবের ক্ষেত্রে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইশাক সাহেবকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয় নাই। আমার কাছে মনে হয় ইশাক সাহেবের সাথে স্পেশাল সরকারের কোনো রকম স্পেশাল মানে শত্রুতা নাই, কারণ জনাব শাহাদাত তো বিএনপি করতেন, জনাব শাহাদাত মেয়রিটি দিছে, ইশাক সাহেবের মেয়রিটি দিবে না কেন? ইশাক সাহেবও বিএনপিই করে, তার তো কোনো অসুবিধা নাই। বরং শাহাদাত সাহেব বেশি দিন ধরে মেয়র থাকবে, উনি মাত্র 1.5 সপ্তাহ থাকতেন। এটা তো যদি পারতো তাহলে দিত তো। আমি ছোট মানুষ, ছোট কথা বলি। সদীপ ভুইয়া এলজেডি মিনিস্ট্রি রেখে ওই সিটি কর্পোরেশন অফিসে সে ওখানে অফিস করতো। করা লাগবে তো, করতে পারে সারা বিশ্বে যেখানে সেখানে তিনি অ্যাডভাইজার। বাংলাদেশের 33 থেকে 63 পর্যন্ত আপনি অ্যাডভাইজার মানতে পারতেছেন না কেন? তার বয়স কম বইলা? কারণ 6 দিনের 18 বার হেলিকপ্টার, এই জন্য মানতে পারতেছে না। তার বিরুদ্ধে তার এপিএস চুরি করছে এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমাদের রাষ্ট্রপ্রধানের ছেলেমেয়েরা, আমাদের সরকার প্রধানের ছেলেমেয়েরা যখন বড় বড় পোস্টে যান, আমাদের সম্পাদকের ছেলেমেয়েরা যখন বড় চেয়ারে এসে বসেন, তখন তো আপত্তি করতে দেখি না। না, আপত্তি করছি। এই যে এই সরকারের আজিজ ভাই আপনি করছেন, কিন্তু যদি একটা 70 বছরের লোক হেলিকপ্টার চড়তে পারে, একটা 26 বছরের ছেলে হেলিকপ্টার চড়তে পারবে না কেন? সমস্যা কি? কেন? আপনি একটা উদাহরণ দেন। আপনি তো এই মিডিয়াতে পাকা, আপনি বলেন তো 6 দিনে হেলিকপ্টার কোন মন্ত্রী, কোন সরকার প্রধান, কোন রাষ্ট্রপ্রধান চড়েছে? আমি একটা কথা বলি, অন্য কোন মন্ত্রী যদি হইতো আপনি হেলিকপ্টার গুনতেন না, এখন আপনি হেলিকপ্টারই গুনতেছেন বসে বসে খালি। গুনতেছি কারণ ওনার বিরুদ্ধে অনেক অন্যায়ের, ছাত্রদের ভিতরে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ছাত্ররা, কিন্তু জনাব আসিফের বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগই তো নাই। অভিযোগ নাই, তার বাপ কমিশন খায়, তার বাপেও না সেটা তো ভাই আপনি তো সেটা হিয়ারসে বলতেছেন ভাই, আপনি শোনা কথা সেটা আমারও কইতে পারেন যে খালেদ আপনি আমি শোনেন, তিনি হেলিকপ্টারে দৌড়াইছেন, মিনিস্ট্রি থেকে হেলিকপ্টার ভাড়া দিয়েছেন, 30 লক্ষ টাকা ভাড়া দিয়েছেন, 10,000 টাকার 15,000। আজিজ ভাই আপনি একটু হেলিকপ্টার থেকে নাইমা আসেন। হেলিকপ্টার আমাদের মন্ত্রীদের হেলিকপ্টারেই চড়া উচিত সময় বাঁচানোর জন্য। আচ্ছা ঠিক আছে, চলুক, এটা অন্য কথা। উনি ছাত্র, উনি হাইটেও যেতে পারেন, মন্ত্রী, এই জন্যই তো বলছি 100 টাকা আম পাকাইলে ওরকমই হয়। আমি বলি আম কিলা পাকাইলে ওইরকম হয়, আমের টেস্ট হয় না, এটা মনে রাখেন। আমি এই জন্য বলছি যে এখন যে অবস্থা, আমি বলছি যে এই 8টা ব্যাচের ছাত্র ধ্বংস করে ফেলা হয়েছে। এরা আর কোনো কাজে আসবে না, এদের মনোজগৎ সব পরিবর্তন করে দিচ্ছে। এরা এই বিজ্ঞানের যুগে সব সার্টিফিকেট নিয়ে বগল দাবা করে ঘুরতে হবে, এদের কোনো কিছু। আমি লিখছি, বিরাট করে সমকালে লিখেছি যে আমাদের দেশে বুয়েট সহ একটি যোগ্য না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ব্যবহার করতেছে, যতগুলো জায়গায় ব্যবহার করতেছে, তাদের বিচারও করবে না, তাদের অভিযোগও শুনবে না। উনি ছাত্রদেরকে বিপদে ফেলে উনি কেটে পড়বে। দেখে না, খাল খনন যদি রেড কার্পেট বিছায়া হয়, 6 দিনে যদি হেলিকপ্টার 18 বার দৌড়াইতে হয়, আজিজ ভাই খুব বিনয়ের সাথে বলি, ওইখানে একটা রেড কার্পেট মানে এটা বলতে রেড কার্পেট, একটা জায়গার মধ্যে ভদ্র মহিলারা ভদ্রলোকরা নামবেন, পায়ের মধ্যে কাদা লাগবে, অনেক সময় অনেকের জুতা স্যান্ডেলের অনেক রকম অবস্থা থাকে, সেখানে একটা জিনিস বসানো হয়েছে, সেখান দিয়ে নাইমা তারা এখানে গেছে। এটা কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে বা অন্যায়? না, মহাভারত অশুদ্ধ হয়েছে। আপনারা এই ঘটনা 8 মাস আগে রাজেশ ভাই প্রত্যেকটা আলোচনায় যদি এই ঘটনার উদাহরণ আসে, এটাকে খুব এখন শোনেন না, ঠিক আছে, ভালো হতেন না। এই যে কয়েকদিন আগে দেখেন, ছাত্ররা তো এখন সেক্স স্ক্যান্ডেলও বেরোতেছে, অর্থাৎ এই এখন ছাত্র আগামী আপনি খেয়াল রাখবেন স্ক্যান্ডাল বাইরে হবে না তো বাইরে হবে কি বড় বড় মানুষের, ওরা ইয়াং ওদেরই তো বাইরে হবে স্ক্যান্ডাল। আরে বড় মানুষেরও বেরোইছে, ফাঁসি হলো না কয়েকদিন আগে, বাচ্চা শিশু রেপ করছে না, ফাঁসি হলো তো। বড় ছোট নাই, এতে বড় ছোট নাই, কিন্তু তারা তো রাজনীতি করছে, তারা তো পার্টির, এবং যার বিরুদ্ধে এই সেক্স স্ক্যান্ডাল বেরোইছে সে তো নেতা। আমি প্রথমে একটা কথা বলি যে স্ক্যান্ডালটার ব্যাপারে আসলে
এনসিপিও বলছে যে তাকে জবাব দিতে, সে জবাবটা আসুক, আমরা একটা দেখি। এছাড়া যদি আমরা স্ক্যান্ডাল নিয়ে কথা বলি তাহলে আমরা আসলে গুরুত্বপূর্ণ আলোচনাটা করতে পারবো না। আমার মনে হয় আপনি শুধু জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা দেখেন, আপনি সব জায়গার মধ্যে দেখেন যে মনে হয় না যে বিএনপি পাওয়ারে চলে আসছে এবং পাওয়ারের গরম দেখাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এইটা, না বিএনপি পাওয়ারে যাবে এরকম অ্যাটিটিউড আছে, এবং জামাত এবং এনসিপি সহ কয়েকটি দল এটা সব জায়গায় বাগড়া দিচ্ছে যাতে ইলেকশন স্লো হয়, ইলেকশন পিছিয়ে যায়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আচরণও মনে হয় তিনি সুবিধা পাইলে ইলেকশন পিছিয়ে দিবে, ইলেকশন দিবে না। কোনোদিন এরকম মনে হয় না আজিজ ভাই, এটা বিএনপির প্রপাগান্ডা ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছর ধরে আর কেমনে বলবে, মানে কনসিস্টেন্টলি বলে আসছে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত। আমি বলছি ডিসেম্বর থেকে, আমি বলছি বলেন তো, প্রথম শোনেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল যে রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কারে একমত হয় ততটুকু নিয়ে নির্বাচনে যাব, না হলেও নির্বাচনে যাব। যদি কেউ একমত না হয় নির্বাচনে যাব, ওয়েবসাইটে দেব, যাবে তো। আমি যাবে আপনার কাছে বলছে আলাদাভাবে, আমার কাছে আলাদা করে বলা দরকার নাই, আমি আলাদা করে কারো কাছে শোনেন, আমি শোনেন না, আপনি বলেন না, শোনেন। এই যে আপনি বললেন যে আমি বলতেছি তীব্র তাপদাহ ছিল রাজনৈতিক অঙ্গনে, এই লন্ডনের বৈঠকের পরে গুড়ি গুড়ি বৃষ্টি, এখন একটা রাজনৈতিক আপনারাই তাপদাহ, আপনারাই বৃষ্টি, এই প্রবলেমটা সৃষ্টি করছেন আপনি, প্রবলেমটার সলিউশনও দিতেছেন আপনি। আমি তো কোনো প্রবলেম দেখি নাই, রাজনৈতিক অঙ্গনে কোনো প্রবলেম ছিল না, টক শোতে প্রবলেম ছিল, কারণ আপনারা একটা ন্যারেটিভ তৈরি করছেন যে ডক্টর ইউনূস সলিউশন দিবেন না। নো, ডক্টর মোহাম্মদ ইউনূস টিমের ব্যাকের থেকে ফ্রন্টে আসছে, এই কারণে মনে হচ্ছে যে নির্বাচন হলেও হইতে পারে, কারণ তিনি তো প্রত্যেকটা ওয়ার্ডে সব সময় বলছে যে যদি বাট ইত্যাদি, এছাড়া কোনো শর্ত নাই, নির্বাচন হবে প্রথমার্ধে। আজিজ ভাই, ডক্টর ইউনূসের প্রতি এক ধরনের অন্যায় হইতেছে। তিনি বাট দিয়ে বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার করে, যতটুকু সংস্কার করে আমরা ততটুকু সংস্কার দিয়ে নির্বাচনে যাব, সংস্কার যদি না করে তাইলেও আমরা নির্বাচনে যাব। কোনোভাবেই জুনের পরে উনি যাবে, আমি একটা কথাতেও এটা আমি বুঝি নাই। কেন বুঝছেন প্রথমে আমি বলি এই জায়গা ছিল, পরে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছিল। আমাদের প্রেসিং উইং আমার জীবদ্দশায় সবচাইতে অ্যাক্টিভ প্রেসিং হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের। রাত্রেবেলা প্রেস দিয়ে হয়ে গেল ডিসেম্বর থেকে জুনের নির্বাচন, এটা লাগাই দিল, এই যে এখান থেকে আর সরতেছে না। এখন ওইটার ইউনূস সাহেব সুযোগ পাওয়া গেছে। আপনি বলেন তো, উনি এই যে যদি সকল প্রস্তুতি সম্পন্ন হয় তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, তারপরে বিচার এবং সংস্কার, এটা যদি মানে শব্দটা কি হয়েছে যে একদম যদি পর্যাপ্ত হয় তাহলে নির্বাচন। উনি তো একটি বিচারের মাত্র চার্জশিট দিতে পারছে, না বিচার 50 বছর লাগবে। আরে বিচার এবং সংস্কারের কথা তো উনি তো বিচারটার একটা জায়গায় নিয়ে আসতে হবে, সেটা তো চার্জশিট, এজাহার, এইটা দিয়ে তো আপনি, কারণ বিচারের তো কতগুলি ধাপ আছে, আপনি ট্রাইব্যুনালে যাবেন, এপিলেট ডিভিশনে যাবেন, তারপরে এটা শেষ হবে। তো আপনি বিচারের সাথে আপনার লিংক আছে, আপনি বলতে পারেন। তাহলে আপনি বলেন সে পর্যাপ্ত বিচার শব্দটা, পর্যাপ্তটা কি? আমি তো 10 মাসে একটি বিচারের চার্জশিট দিতে পারছে। উনি যতগুলো কেস আছে তো 50 বছর লাগবে ওনার বিচার করতে। উনি তো বলেন বিচার শেষ করতে হবে, উনি কখনোই বলেন বিচার শেষ করার কথা। আজিজ ভাই, পর্যাপ্ত বলছে, পর্যাপ্ত সংখ্যা, পর্যাপ্ত শব্দের অর্থ আছে, পর্যাপ্ত মানে অর্ধেকের বেশি না, পর্যাপ্ত মানে ভাই আমি বলি, পর্যাপ্ত মানে অর্ধেকের বেশি না। এখন তো মাত্র একটা এজাহার হয়েছে, এই মামলাগুলি বিভিন্ন রকম মামলা আছে, সবগুলি মামলার কিছু কিছু জায়গায় বিচারটা শুরু হওয়াটাই হলো পর্যাপ্ত বিচার। তার মানে কিন্তু বিচার অবসানের কথা উনি বলে নাই, কখনোই বলে নাই। মানে এটা আজাদ মজুমদার সাহেব আরো ভালো বলতে পারবেন, কারণ উনার বেশি মনে থাকে, কিন্তু আমার যদ্দূর মনে আছে উনি কখনো বলে নাই আমি বিচার শেষ করে তারপরে ইলেকশন দিব, কখনোই বলে নাই। না, সকল প্রস্তুতি হয়ে গেলে নির্বাচন হবে, প্রস্তুতি ছাড়া নির্বাচন না, প্রস্তুতি কে করবে? উনিই তো প্রস্তুতি নেবে, উনি বলবেন না নির্বাচন কমিশন প্রস্তুতি নেবে। আমি আপনাকে বলি বিএনপির যে নির্বাচন কমিশন, ভাই আমার অজ্ঞতা মাফ করবেন, খালি আমি আপনাদের বলি এই যে সকল প্রস্তুতি নিয়ে নির্বাচন করবে, এটা বিএনপির 31 দফায় বিএনপির সবচেয়ে বড় দাবি। আপনি আবার দেখেন 31 দফার মধ্যে 6 বা 7 নম্বরে আছে, এটা সবচেয়ে বড় দাবি যে এইটা চেঞ্জ করে, বর্তমান নির্বাচন কমিশন আইন চেঞ্জ করে, নির্বাচন কমিশন চেঞ্জ করে, তারপর একটা সংস্কার করে, তারপরে নির্বাচন দিতে হবে, সবকিছু শেষ করে তার আগে নির্বাচন অর্থবহ হবে না, এটা 31 দফার মধ্যে আছে। আপনি দেখেন ভাই আবার
ঠিক আছে, বিএনপি কিন্তু পাওয়ার 10 আসবে, এখন মাসে বিএনপি রে পড়াশোনা করি তো। আমি কইলে ঠিক আছে, 10 মাসে কোন সংস্কারটা ম্যাটেরিয়ালাইজ আপনাদের জন্য পারে নাই ভাই, কি আপনাদের জন্য পারে নাই। কেন পারে নাই? প্রত্যেকটা জায়গায় তো আটকাইছে। না পারলে ছেড়ে দিক, না পারলে ছেড়ে দিক। হ্যাঁ, সেটা তো ছাড়তেই পারে, সেটা তো ছাড়তেই পারে, সেইটাই করবে, সেইটাই করবে। এটা এনজিও না, এনজিও না, দেশ চালাতে না পারলে ছেড়ে দিক। ছাইরাই দিবে রে ভাই, ধরে রাখবে না, ছাইরাই দিবে, ধরে রাখবে না, চেষ্টাটা তো করতে হবে। দিবে, এটা আপনার কাছে কানে কানে বলছে, কানে কানে না, প্রকাশ্যে। কানে কানের কথা আমি শুনি না ভাই, না প্রকাশ্যে না, প্রকাশ্যে যদি তবে কিন্তু দিয়ে বলছে। ওনার সব জায়গায় নাটাই ওনার হাতে, নাটাই ওনার হাতে। উনি যখন কনভিন্স হবে তখন নির্বাচন হবে, তার আগে হবে না। ভাই আপনাদের নাটাই যে কত হাতে, আজিজ ভাই আপনি অনেক বেশি খেয়াল রাখেন, আপনি গুরুজন মানুষ, আপনি দেখেন ডক্টর ইউনূসের অ্যাপয়েন্টমেন্ট হওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে অ্যাটর্নি জেনারেলের। তো এই অ্যাটর্নি জেনারেল কে? শোনেন, আমি বলি এই যে ঐক্যমত্য কমিশনে বসে, হ্যাঁ, এই যে আমি আগেও আবার রিপিট করি, মাহমুদুর রহমান মান্না তার প্রিয় ছাত্র ছিল। হ্যাঁ হ্যাঁ, উনি ওখানে কথা বলেন না, বক্তৃতা দিয়ে ওনার বক্তৃতা দিয়ে দিল, কেউ একমত হলো না, এরপর প্রশ্ন করলে মিটিং হাসে। আপনি কি সরকারের মতো একটা সরকার প্রধান চান? শেখ হাসিনা এসে ধমক দিবে যাদের আমি আমাকে প্রশ্ন করছিলাম কবে পেঁচায় পেঁচায় ধরেন কেমনে সেগুলি জানি, তারপরে 10 বছর ধরে দাওয়াত দিবে না, ঢুকতেই দিবে না, এরকম চান? না না, ডক্টর মোহাম্মদ ইউনূস সুপার অ্যাকোমোডেটিভ, সবার কথা শুনতেছেন, সবার কথা হাসতেছেন। না শুনতেছে, মান্না ভাই সম্পর্কে শেখ হাসিনা বলছে মাহমুদুর রহমান মান্না জুড়ে দিল কান্না, তখন খুব ভালো লাগছে শুনতে। হ্যাঁ, না তখন তো তাক তো তারাই দিছি, এই জন্য তারাই দিছি, এই জন্য তাহলে ইউনূসকেও তারাইতে হবে। তাছাড়া তো কিন্তু ইউনূস সাহেব আসলে দোষটা কি করছেন এটা আমি ভালো বুঝতে পারতেছি না। দোষটা হলো উনি কথা বলে না, উনি অ্যাকাউন্টেবল না, উনি জবাবদিহিতে করে না। আচ্ছা, এই জন্য ওনার দোষ। ওকে, উনি তো রাজনৈতিক দলকে ডাকে, তাদের কথা শুনে উনি কথা বলে দেয়, আগে কথা শুনে কিন্তু উত্তর দেয় না, প্রশ্ন করলে উত্তর দেয় না, কারণ গেলে উত্তর দিবে না। উনি কুইজ কোশ্চেন দিয়ে সংবিধান সংশোধন করে, সব সংশোধন কমিশন করে, কুইজ কোশ্চেন দিয়ে। এই যে এটাও একটা প্রচার প্রভাকাণ্ডা আছে ভাই, কুইজ সংস্কার করে না। আজকে 4 দিন সবার সাথে কথা উনি শুনতেছে, বইসা রয়েছে, টেলিভাইজ হইতেছে, এইটা আপনি কুইজ দিয়ে কি এটা করে ফেলছে? উনি তো কথা বলে না, উনার কথা বলা দরকার কি? উনি তো উনার যারা বোঝে কেন বলবে না? উনারই বলতে হবে। সকল ক্ষমতা আমাদের দেশে, বিশেষ করে অন্যান্য দেশে হেড অফ গভর্নমেন্টের হাতে। উনি কথা না বললে সমাধানটা আসবে কোথায়? উনি কথা বলেন না কিনা আমার কাছে মনে হয় যে উনি কথা বলেন, উনার হয়ে উনার প্রেস উইং আছে কথা বলার, উনার রিপ্রেজেন্টেটিভ আছে, তারা কথা বলেন।